আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুরু স্পোর্টস এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করতে খেলোয়াড়দের উদ্বুদ্ধকরণে কাজ করবে সরকার। খেলোয়াড়দের কোনো দলে নয়, দেশের হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২৯ জন পদকপ্রাপ্ত খেলোয়াড়ের হাতে ক্রীড়া পুরস্কার তুলে দিতে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার জনগণকে যে কথা দেয় তা পালনে সচেষ্ট থাকে। বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম। বিভিন্ন সেক্টরে আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। বাংলা নতুন বছরের শুরুতে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে কৃষকদের হাতে ফার্মার্স কার্ড তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, মসজিদের ইমাম খতিব সাহেবরা আছেন, তাদেরকে আমরা একটি সম্মানের আওতায় আনতে চেয়েছিলাম। সেই কাজটি আমরা শুরু করেছি। আপনারা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে এটি দেখেছেন। আজকে আমাদের খেলোয়াড় বন্ধুরা যেমন, তাদেরকে আমরা একটি স্পোর্টস কার্ড দিয়েছি, ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা ইনশাল্লাহ 14 এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। খেলাকে শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রাখতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো। সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাশ ফেল থাকবে। বিভিন্ন খেলায় পারদর্শী সারা দেশে তৃণমূল পর্যায় থেকে তাদের খুঁজে বের করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। সরকারের ব্যতিক্রমী নির্বাচনী ওয়াদা পূরণ করায় নতুন উদ্যমে কাজ করতে উৎসাহী হবে বলে মনে করেন কৃতি খেলোয়াড়রা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে যে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে উনি। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অনেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এদেশে সব গুম, খুন, হত্যাকাণ্ড, গণহত্যার বিচার হবে। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন সামাজিক মাধ্যমে সন্দেহ প্রকাশ করে এ সমস্ত হত্যার বিচার হবে কিনা। এটি যদি করতে হয় তাহলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার দায়। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ হয়তো আহত হয়েছে। সে বিষয়টি যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, তবে সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। তিনি জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সে অধ্যাদেশকে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে। 1971 সনে যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি।
গায়ের জোরে বিএনপি সংবিধানকে ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফলাফল ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। ব্রিফিংয়ে তিনি বলেন, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। সক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলেও দাবি করেন শিশির মনির। ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স পাস করার আগে ওয়ার্কশপ ডাক। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ক্ষমতাটাকে ডিস্ট্রিবিউট করার পরিকল্পনার অংশ হিসেবে জুলাই চার্টার বাস্তবায়ন করার জন্যই এত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আবার যদি সেই ক্ষমতা কুক্ষিগত হয়ে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তো ঘুরে ফিরে সাংবিধানিকভাবে আরেকটা ডিকটেটরিয়াল টেন্ডেন্সি ক্রিয়েট হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের চেষ্টা চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে কথা জানান তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে দুপুর 1টার কিছু আগে শুরু হয় এই বৈঠক। পরে চিফ হুইপ সাংবাদিকদের জানান, 5 আগস্টে সাউন্ড সিস্টেম নিয়ে নাশকতা হয়েছে। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীকে হ্যান্ড মাইকে কথা বলতে হয়েছে, যা কখনোই হয়নি। বিষয়টি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি 2 এপ্রিল প্রতিবেদন দিবে বলেও জানান চিফ হুইপ। আমাদের হসপিটালের ব্যাপারে কথা বলেছি। হসপিটালের ঔষধপত্র এবং এখানে যা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স চাই এবং এখানে আমাদের লাশবাহী গাড়ি, একটা রেফ্রিজারেটর গাড়ি চাই। সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা শীঘ্রই করব। আমাদের সাউন্ড সিস্টেম স্টিল কাজ করছে না, তা আমরা চেষ্টা করছি সাউন্ড সিস্টেমটি ইমপ্রুভ করার জন্য। যদি কোনোভাবে না পারি তাহলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দেশে 764 জন হামে আক্রান্ত জানিয়ে তিনি বলেন, সরকার চিকিৎসা নিশ্চিত ও সংক্রমণ রোধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। সোমবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, উন্নত বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণকে সুরক্ষিত রাখতে কাজ করবে উভয় দেশ। This is the start of a process between our two governments to outline this new 5-year plan. While we are undergoing that work, the United States continues to provide in the tens of millions of dollars of basic health assistance. এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, একটি জয়েন্ট ওয়ার্কিং টিম গঠনের মাধ্যমে স্বাস্থ্য খাতে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ওনারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাচ্ছেন, কোথায়, কিভাবে, কখন আমাদেরকে হেল্প করবেন। সেই জন্য 5 members committee, maybe 3 from our part, 2 from their part, maybe 3 from their part, 2 from our part, ফোন করে এটা করা হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের মাধ্যমে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট, ইনশাল্লাহ আমরা করে যাব। ধন্যবাদ আপনাদের। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে করে বিপাকে পড়েছেন চালক, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ দেখা যায়, আবার কয়েকটিতে দেখা যায় গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। দর্শক, সাদিয়া হকময়ের রিপোর্ট। রাজধানীর একটি জ্বালানি পাম্পের চিত্র এটি। ভোর থেকে লম্বা লাইনে তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে তেল, অনেক সময় তাও জুটছে না। 6:30টার আগে থেকে মানুষ লাইনে থাকে, পানির ট্যাঙ্কি পার হয়ে যায়, সিরিয়াল অনেক থাকে এবং সারা 10টা পর্যন্ত পুরো লাইনই থাকে, কোনো গাড়ি কম নাই। আমরা 10টা পর্যন্ত চালাতে পারি, 4,500 লিটার তেল 3-4 ঘন্টায় শেষ হয়ে যায়। কিছু কিছু ফিলিং স্টেশনে দেখা যায় অকটেন নেই, সাইনবোর্ড ঝুলছে। আমাদের ডিজেল অ্যাভেলেবেল আছে, কিন্তু অকটেনটা আমরা যখনই 7টা শুরু করি 11টার ভিতরে আমাদের মনে করেন যে অকটেন শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন আমাদের 4.5 করে এটা নির্ধারিত আছে। বিএসটি আইতেছে, আপনার ম্যাজিস্ট্রেট আইতেছে, ওনারা চেক করতেছে স্টক আমরা আটকে রাখছি কিনা, কিন্তু আমাদের কোনো স্টকে কোনো তেল নেই। তবে এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী রেশনিং পদ্ধতিতে গ্রাহকদের যানবাহনে তেল দিতে পারছেন তারা। যারা বেশি একটু ড্রাইভ করে হয়তো তাদের সমস্যা হয়, কিন্তু আমি যেটুকু আমার প্রয়োজন চাহিদা আমাকে এই পাম্প থেকে আমি সরবরাহ পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নেই। আমাদের পাম্পে কোনো সংকট নেই, আমরা সরকার যে রেশনিং পদ্ধতি দিচ্ছে আমরা ওই টাইমে অনুযায়ী ওইভাবে চালাচ্ছি। আমরা এই যে জিপ গাড়ির 25টা, প্রাইভেট কার 10টা, বাইক 5 লিটার। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে ঘাটতি নেই বলে। 19 মার্চ 2026 পর্যন্ত যদি আমি হিসাবটা দেই তাহলে 800 মেট্রিক টন আমরা প্রায় বেশি সরবরাহ করেছি। অকটেনের ক্ষেত্রে আমরা 225 মেট্রিক টন বেশি সরবরাহ করেছি। পেট্রোলের ক্ষেত্রে আমরা খানিকটা 29 মেট্রিক টন আমাদের কম সরবরাহ হয়েছে। তো সেটা হিসাব করলে আমরা কিন্তু আমাদের সরবরাহ একদম যথার্থ রেখেছি। তারপরেও যারা অবৈধভাবে মজুত করছেন তাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। সরকারের সিস্টেম যেটা করবে ওই অনুযায়ী তো দেশ চলবে, এটাই ভালো। সব পাম্প বন্ধ করলে হয়তো সিন্ডিকেটের হাতে তেলটা চলে যাবে, নির্দিষ্ট কিছু পাম্পে দিলে আপনার সবাই তেলটা ভোক্তা পর্যায়ে চলে যাবে ভালোভাবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলে ফিলিং স্টেশনগুলোতে মিলছে না অকটেন পেট্রোল, এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সেচ কাজে ডিজেলও মিলছে না কৃষকদের। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অকটেন পেট্রোল সরবরাহ বন্ধ লেখা ব্যানার টাঙানো রয়েছে। পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাদের হিমশিম খেতে হচ্ছে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দর্শক মোহাম্মদ আনিসুর রহমান খানের প্রতিবেদন, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সারা দেশের মতো টাঙ্গাইলেও অকটেন পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল না থাকায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু হয়ে রাজধানীতে ফেরা মানুষের ভোগান্তি আরও বেশি। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। জেলার মাত্র 2-1টি পাম্পে তেল দিলেও তা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। বেশিরভাগ পাম্পেই অকটেন পেট্রোল নেই এমন সাইনবোর্ড দেখা গেছে। ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালক ও চাকুরিজীবীরা। তেলের ক্রাইসিস ভাই, কয়েকদিন ধরে ঘুরে যেতেছি, তেল পাই না। 1 লিটার তেল আমার যদি 5 কিলোমিটার দূরের থেকে 1 লিটার তেল লাগে, 100 টাকার তেল না লাগে, আমি চলবো কিভাবে ভাই? তেল যে দিতেছেন এটার বিশৃঙ্খলা তৈরি করতেছেন, যে বিশৃঙ্খলা সরকারের বদনাম হইতেছে। প্রতি পাম্পে যদি তেলটা যদি পর্যাপ্ত পরিমাণ দিত তাহলে মানে আমাদের 200 টাকার তেল দিলে মোটামুটি 2 দিন অফিস করতে পারতাম। অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে তেল পাওয়া গেলেও কৃষকরা ঠিকমতো পাচ্ছে না ডিজেল। পাম্প থেকে মাত্র 2 লিটার ডিজেল দিলেও কয়েক ঘন্টা পর তাও বন্ধ হয়ে যায়। তেল দিতেছে না, 2 লিটার করে তেল দেয়, আমার স্ক্রিন নষ্ট হয়ে যাইতেছে। জমি নষ্ট হয়ে যে বানিয়েছে, ধান নষ্ট হয়ে যে বানিয়েছে, আমরা 2 লিটার করে তেলটা কি করব? জ্বালানি তেলের সরবরাহে চরম ঘাটতির কথা জানান পাম্প মালিকরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিলপুরের জলিল গেট এলাকায় অবৈধভাবে মজুত করা 25,000 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিলপুরের জলিল গেট এলাকায় অবৈধভাবে মজুত করা 25,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এর আগে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 6,000 লিটার ডিজেল জব্দ করে জেলা প্রশাসন। এদিকে চট্টগ্রামে জ্বালানি তেল মজুত ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে আনোয়ারা উপজেলার জাকারিয়া ফিলিং স্টেশনকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের মনে হয়েছে যে এটা অবৈধ মজুদের উদ্দেশ্যে হয়তো এই তেল তথ্য ওনারা লুকিয়েছেন, সেই জন্য আমরা ওনাদেরকে মোবাইল কোর্ট আইন মোতাবেক তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের যদি যে কোনো ধরনের তেল যদি কেউ মজুত করতে চেষ্টা করে বা তেল মজুত করে, আমরা এর বিরুদ্ধে অবশ্যই অভিযান পরিচালনা করব। আমরা ইতিমধ্যে প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি
এবং আপনারা জানেন যে 98টি মামলা এই তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুত করা নিয়ে ইতিমধ্যে 98টি মামলা হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সরকার গত বছরের তুলনায় সরবরাহ আরও বাড়িয়েছে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার ও মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ব্যবস্থাপনার কারণে গত বছর এই সময় যে পরিমাণে জ্বালানির তেল সরবরাহ হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা জানান। জ্বালানি মন্ত্রী বলেন, বিশ্ব এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা চলছে, জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা সবাই মিলে যদি সাশ্রয়ী ও সচেতন হই, তবে এই পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হবে। সীমান্তে 2 জেলায় কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে জাতীয় স্বার্থ হবে সবার আগে। সংকটের সময় মানুষ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। কোনো বৈশ্বিক সংকটই আমাদের মনোবলকে ভেঙে দিতে পারবে না। আমি নই, আমরা। ব্যক্তি নয়, দেশ। অপচয় নয়, সাশ্রয়। বিভক্তি নয়, ঐক্য। সবার আগে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল্লাহ পিয়াসী আদেশ দেন। এর আগে ডিজিএফআই এর সাবেক পরিচালক মোহাম্মদ আফজাল নাসেরকে গ্রেফতার করে ডিবি। ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ আফজাল নাসের 2007 সালের জুন থেকে 2008 সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন। আদাবর ও যাত্রাবাড়ী থানার 2 হত্যা মামলায় সাবেক বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 1 বছর পর 2025 সালের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনকালে হত্যাসহ একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে আছেন। লক্ষ্মীপুরে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সহ 5 হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 22 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 19 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় 22 জনকে আসামি করা হলেও গ্রেফতার রয়েছেন 3 জন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। পরে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রসিকিউশনের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মোহাম্মদ রাহাত হোসেন নামের এক আন্দোলনকারী। গুলশান থানার জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। চিফ মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। SM আরিফের রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলশান থানা হত্যা মামলায় দুপুরে চিফ মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে আনা হয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে। পরে তাকে তোলা হয় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে। এদিন আদালত ফাহিমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। এর আগে রবিবার রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করে শাহআলী থানা পুলিশের হাতে তুলে দেয় ছাত্র জনতা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবার ঈদুল ফিতরের 15 দিনে সারা দেশে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত ও 1046 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 2178 জন ভর্তি হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এক প্রতিবেদনে এই প্রকাশ করেন। যাত্রী কল্যাণের তথ্য অনুযায়ী ঈদযাত্রা শুরুর দিন থেকে 28 মার্চ পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটেছে। সড়ক পথে 346টি দুর্ঘটনা, নিহত 351, আহত
1046, রেলপথে 23টি দুর্ঘটনা, নিহত 35, আহত 223, নৌপথে 8টি দুর্ঘটনা, নিহত 8, আহত 19, নিখোঁজ 3। গত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা 8.95%, নিহত 8.26% এবং আহত সংখ্যা 11.05% বেড়েছে। মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, নতুন সরকারের সমালোচনা বা ব্যর্থতা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। জনপ্রিয়তা কমে এটা আমরা সরকারকে সতর্ক করতে। ক্রিপ্টোকারেন্সি ও ফরেন্স ট্রেডিংয়ে বিনিয়োগের নামে প্রতারণা করে বিদেশে পাচার করা 44 কোটি টাকা ফেরত আনতে সক্ষম হয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে রাজধানীর সিআইডি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদার। সিআইডি জানায়, তাদের সাইবার পুলিশ সেন্টারের তৎপরতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সরকারি নির্দেশনা, বার্তা, কন্টেন্ট, বিজ্ঞাপন, অনুষ্ঠান, টেলিভিশন ও পত্রিকায় যথাযথভাবে প্রচার ও সম্প্রচার অনুরোধ জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়, টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তথ্য সচিব এই অনুরোধ জানান। এ সময় সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। সরকারের বিজ্ঞাপন প্রচারে মূল্য নির্ধারণ করতে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। তথ্য মন্ত্রণালয় একই পরিবারভুক্ত হয় আমরা মনে করি। আপনারা আমাদের সহযোদ্ধা, সহকর্মী এবং আপনারা অতীতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, বিশেষ করে আমি গত 17 মাসের কথা বলতে পারি। এই সময়টায় আমি বলবো যে আমরা একটা পরিবার হয়ে কাজ করেছি। আমরা চাই সামনের দিনগুলোতে পরিবার হয়ে একদম পরিবারের মতো করে কাজ করতে।